একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মোমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1, 1.2, 1.3 এবং 1.4 এই চারটি অনুশীলনী 1.3 এবং 1.4 এই দুটি অনুশীলন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি এই প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই শীর্ষক অধ্যায়ের 1.1 এর উপর ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি। সেই ভিডিওটি মাহি এগ্রিগেট হেল্পলাইন এই ইউটিউবে প্রকাশ করা হয়েছে। আজকে আমি যে ক্লাসটি নেব 1.3 এবং 1.4, এর প্রথমে আমি 1.3 এবং 1.4 এর অঙ্কগুলো করতে গেলে যে বেসিক জিনিসগুলো দরকার হবে সেটি আমি আলোচনা করে নিচ্ছি। সূত্রগুলো আমি আপনার চেষ্টা করব তোমাদের বুঝিয়ে আগে সূত্রগুলো বলার, তারপরে অঙ্কগুলো আমি কম্পিউটারাইজড যে করেছি সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে 1.1, 1.2, 1.3 এবং 1.4 এই চারটি অনুশীলনী নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। নির্ণায়কে ইংরেজিতে বলা হয় ডিটারমিনেন্ট। তা ম্যাট্রিক্স কাকে বলে? বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, যেমন বর্গ ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, বর্ণ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বা বৃদ্ধি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবৈধ ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স, তারপর বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স, এগুলো আমি সংজ্ঞা তোমাদের শিখিয়েছি, আলোচনা করেছি। এবং 1.1 এর যে অঙ্কগুলো, অর্থাৎ দুটি ম্যাট্রিক্স কিভাবে যোগ করা হয়, দুটি ম্যাট্রিক্স কিভাবে বিয়োগ করা হয়, দুটি ম্যাট্রিক্স কিভাবে গুণ করা হয়, এই বিষয়ে আমি আলোচনা করেছি। এবং 1.1 এর তোমরা জানো যে বাজারে প্রায় 22-23টি প্রকাশনের বই আছে। সেই বইতে যে অঙ্কগুলো বিগত বছরগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংযোজন করা হয়েছে, বিভিন্ন কলেজে টেস্ট বা ইয়ার ফাইনালে আসে, সেগুলো আমি সুন্দরভাবে তোমাদের এই ভিডিও আকারে প্রকাশ করেছি। আজকে 1.3 আর 1.4 এই অধ্যায় অনুশীলনী দুটি করতে হলে আমাদের জানতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এটি আগে তোমাদের জানতে হবে। যে ধরো আমি আগে আলোচনা করছি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমাদের মনে রাখতে হবে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হয়, ধরো এ একটা ম্যাট্রিক্স 3, 6, 2, 4 একটা ম্যাট্রিক্স। এবং গত ক্লাসে আমি বলেছিলাম এটা একটি বর্গ ম্যাট্রিক্স, কারণ এর মাত্রা বা অর্ডার বা ক্রম হলো 2/3। অর্থাৎ যে ম্যাট্রিক্সের রো এবং কলাম, রো মানে সারি, কলাম মানে স্তম্ভ, রো এবং সারি পরস্পর সমান, তাকে আমরা বলি স্কয়ার ম্যাট্রিক্স। এবং এখানে এর মাত্রা হলো বা বর্গ ম্যাট্রিক্স মাত্রা হলো 2/2। যদি 3/3 অর্থাৎ 3টা রো 3টা কলাম থাকে, সেখানে 9টি ভুক্তি থাকে বা এলিমেন্ট বা কম্পোনেন্ট বা উপাদান বা সদস্য বা এন্ট্রাই, এই যে 3 এ একটি ম্যাট্রিক্সের ভুক্তি। এখন 2/2 অর্ডার, এটা একটি বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সে বলতে পারি। এবং আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে ম্যাট্রিক্সের কখনো মান নির্ণয় করা যায় না, বাট নির্ণয়কে মান নির্ণয় করা যায়। আজকে আমি বলবো এই ম্যাট্রিক্সের সাথে পাশাপাশি নির্ণায়ক কাকে বলে। নির্ণায়ক তোমাদের দুই ধরনের আছে, একটি হলো 2টা রো 2টা কলাম, অর্থাৎ সেকেন্ড 2 ডাইমেনশন, আর 3টা রো 3টা কলাম 3 ডাইমেনশন। এবং তোমরা মনে রাখবে
যে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, তবে এর প্রধান পার্থক্য হলো ম্যাট্রিক্সের কখনো মান নির্ণয় করা যায় না, বাট নির্ণায়কের মান নির্ণয় করা যায়। এর একটি পার্থক্য। আবার চিহ্নগত পার্থক্য আছে, যে ম্যাট্রিক্সের চিহ্ন হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায়, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়, আবার এরকম দুই জোড়া পূর্ণলম্ব রেখা দিয়েও ম্যাট্রিক্স আমরা ডিনোট করতে পারি, প্রকাশ করতে পারি। আর নির্ণায়ক, যার ইংরেজিতে বলা হয় ডিটারমিনেন্ট, সেটি শুধু সিঙ্গেল দুইটি উল্লম্ব রেখা দ্বারা ডিটারমিন করা হয়। তাহলে একটি আরেকটা পার্থক্য আছে, যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান হতে পারে, অসমান হতে পারে, বাট নির্ণায়কের রো আর কলাম সবসময় সমান হতে হয়। যে কয়টা রো থাকবে ঠিক সেই কয়টা কলাম যদি থাকে, সেটিকে আমরা নির্ণায়ক বলতে পারবো। অর্থাৎ বলা যায় যে নির্ণায়ক হলো একটা বর্গ ম্যাট্রিক্স, সেই বর্গ ম্যাট্রিক্সেরই যদি আমরা এরকম ধরো 3 6 2 4 এ একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এটিকেই যদি আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট এটি না দিয়ে বাইরে ডবল উল্লম্ব রেখা না দিয়ে যে সিঙ্গেল দিই, তো এটিকে আমরা নির্ণায়ক বলি। নির্ণায়ক হলো বিশেষ আকারে এক প্রকারের রাশি, এবং নির্ণায়কের মান নির্ণয় করা যায়, ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স, এটিকে আমরা এ এরকম ম্যাট্রিক্স ছিল, সেটাকে আমরা নির্ণায়কে পরিণত করলাম, এই দুই পাশে টান দিলাম, এটিকে লেখা যায় ডেট এ। ডেট মানে ডিটারমিনেন্ট, তোমরা মনে রাখবে ডি ই টি ই আর, ডিটা, এম আই এন এ এন টি, ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টের বাংলা নাম হলো নির্ণায়ক। সেজন্য আমি এখানে যে লিখেছি ডেট এ মানে এই একটা ম্যাট্রিক্স, তা নির্ণায়ক। তাহলে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, নির্ণায়কের মান নির্ণয় করা যায়। এবং তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা একটি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, অর্থাৎ দুইটা রো এবং দুইটা কলাম। যদি তিনটা রো এবং তিনটা কলাম থাকে, তাকে আমরা বলি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সিলেবাসে আছে সেকেন্ড অর্ডার, মানে দুইটা রো দুইটা কলাম, অথবা তিনটা রো তিনটা কলাম, এর বাইরে নাই। আমরা অনার্সে করেছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, 100টা রো 100টা কলাম থাকতে পারে, 4টা রো 4টা কলাম থাকতে পারে, 6টা রো 6টা কলাম থাকতে পারে। সেই ধরনের তোমাদের সিলেবাসে নাই। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সিলেবাসে আছে সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার, অর্থাৎ দুইটা রো দুইটা কলাম, অথবা তিনটা রো তিনটা কলাম। একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের যখন মান বের করবে, তখন প্রিন্সিপাল ডায়াগোনাল, আমি যখন ম্যাট্রিক্সের ক্লাস নিয়ে গত ক্লাসে আমি বলেছিলাম প্রিন্সিপাল ডায়াগোনাল, অর্থাৎ ডাইরেক্ট এই যে যুক্তিগুলো যোগ করলে যে রেখাটা হয়, ওটাকে বলে আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আর বাম হাত এইটিকে আমরা বলি মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। এখন প্রধান কর্ণ বরাবর ভুক্তি, এই 3 আর 4 গুণ করবে, ফর্মুলার মাইনাস 2 আর 4, তাহলে 12 বিয়োগ 12 সমান 0। অর্থাৎ তার তোমাদের বুঝতে হবে যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন এই সিঙ্গুলার ম্যাট্রিক্সের কখনো আমরা বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না। এখন এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সটার আমরা মান কত হয়, নির্ণায়কের মান হলো 0 হয়, সেজন্য ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখানে যদি আমি অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি, ইংরেজিতে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ধরো আমি নাম দিলাম বি একটি ম্যাট্রিক্স, এবং এখানে 3, এখানে 7, এখানে 2, এখানে 1। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এবং দুইটি রো দুইটি কলাম এর মাত্রা। আমি 3টি রো 3টা কলাম নিতে পারি। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ডেট বি, বি লিখে এইভাবে টান দেবে 3 7
2 1 তাহলে কত হবে প্রিন্সিপাল ডায়াগোনাল 3 গুণ 1 মাইনাস 2 গুণ 7 সমান কত হবে 3 বিয়োগ 14 সমান মাইনাস কত 11 নট ইজ ইকুয়াল টু 0 এবং তোমরা মনে রাখবে যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য মানে শূন্য না সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স জিরো বাদে এনি রিয়েল নাম্বার এখানে 11 হতে পারে 1 হতে পারে হাফ হতে পারে 29 হতে পারে -29 হতে পারে 1/42 হতে পারে -42 হতে পারে কিন্তু জিরো হতে পারবে না তাহলে আমরা শিখলাম যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য মানে শূন্য না তাকে আমরা বলি অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই আমরা আজ ইনভার্স ম্যাট্রিক্স বের করব আমি বলে রাখলাম এখন এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের আরেকটি জিনিস শিখতেই হবে সহগুণক এবং অনুরাশি আর একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের মান কিভাবে বের করা হয় সেটি দেখিয়ে আমি এই 1.3 আর 1.4 এর ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের আলোচনা করব আর এই আগামী যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হবে আমার 1.2 এর উপরে এটা হলো হুবহু নির্ণায়কের উপরে নির্ণায়কের বিভিন্ন প্রমাণ আছে সেই প্রমাণগুলো আমি দেখাবো এবং গত যে প্রথম যে ভিডিওটি বা যে ক্লাসটি নিয়েছি সেটি হলো 1.1 অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের সংখ্যা আর দুটি ম্যাট্রিক্স কিভাবে যোগ করা যায় দুটি ম্যাট্রিক্স কিভাবে বিয়োগ করা যায় দুটি ম্যাট্রিক্স কখন গুণ করা যায় কিভাবে গুণ করা যায় সেটি আমি এই 1.1 এ শিখিয়েছি এখন দেখো তোমরা এ একটা ম্যাট্রিক্স নাম দিলাম 3 7 2 8 এখানে আমি 2/2 একটা ম্যাট্রিক্স নিলাম 2/2 মাত্রা এখানে চারটা ভুক্তি আছে এই ভুক্তিগুলোর আমি সহগুণক এবং অনুরাশি বের করব তাহলে তোমরা খেয়াল করো অনুরাশি এই অনুরাশির ইংরেজিতে বলা হয় মাইনর আর সহগুণক এর ইংরেজিতে বলা হয় কোফ্যাক্টর তোমরা মনে রাখবে অনুরাশি মাইনর আর সহগুণক কোফ্যাক্টর আর এখানে তোমরা মনে রাখবে যে একটি বর্গ ম্যাট্রিক্স এখানে 2/2 দুইটা রো দুইটা কলাম এবং তিনটা রো তিনটা কলাম 3/3 ম্যাট্রিক্সের জন্য আমাদের এই চিহ্নগুলো মনে রাখতে হবে এটা হলো দুইটা রো দুইটা কলামের জন্য প্লাস মাইনাস মাইনাস প্লাস এবং এগুলো কেন হয় কিভাবে হয় সেটা আমি তোমাদের আলোচনা করব এটি আমি তোমাদের ইনসিস্ট করছি এবং ইনস্টিগেট করছি যে এটি হলো আমাদের হৃদয়ের চিহ্ন বলি আমি ছেলেমেয়েদের ইনস্টিগেট এবং ইনসিস্ট করে বলি যে এটি হলো হৃদয়ের চিহ্ন হৃদয় কখনো দেখা যায় না তাহলে যদি 2/2 ম্যাট্রিক্স হয় সেখানে চারটা ভুক্তি চারটা কম্পোনেন্ট চারটা এলিমেন্ট চারটা উপাদান চারটা এট্রাই তার জন্য এই চিহ্ন হলো হৃদয় আর যদি 9টা ভুক্তি থাকে অর্থাৎ তিনটা রো তিনটা কলাম 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে সেখানে 9টি ভুক্তি থাকে সেই 9টি ভুক্তির জন্য এখানে চিহ্ন প্রথমটা প্লাস পরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই চিহ্নগুলো তোমাদের মনে রাখতে হবে এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে রাখবে যে 3 একটি ভুক্তির নাম 7 একটি ভুক্তির নাম 2 একটি ভুক্তির নাম 8 একটা ভুক্তি এখন এই যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ভুক্তিটাকে বলি আমরা A11 A11 বলবে না এটি হলো যে এ একটা ম্যাট্রিক্স তার চারটা ভুক্তি আছে যে ভুক্তিটি 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে A11 না প্রথমটা হলো আমি সবসময় ছেলেমেয়েদের বলি আরসি কলা মনে রাখবে আরসি কলা এর মানে আর মানে হলো
রো, সি মানে কলাম, আগে বলবে রো, শেষে হলো কলাম। এবং এই গুণ আমি বলছি তোমাদের বাই, এটা মাত্রা লেখার সময় প্রথমে রো লিখবে, বাই কলাম, অর্থাৎ কয়টা রো আছে বাই কয়টা কলাম আছে, সেটাই হলো আমাদের একটা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার। এখানে A11 অর্থাৎ সেই ভুক্তিটা যা এই ম্যাট্রিক্সের 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে, সেজন্য এখানে লিখতে হবে 3। A12 এই কথাটির অর্থ হলো যে ভুক্তিটি 1 নম্বর রো এবং 2 নম্বর কলামে আছে। এবং এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে হরাইজন্টাল অর্থাৎ আনুভূমিকভাবে যেটি থাকবে সেটি হলো রো, আর ভার্টিক্যাল উল্লম্ব যেটি থাকে সেটিকে বলা হয় কলাম বা স্তম্ভ। এখন এখানে A12 A12 বলবেন, A12 হলো 7। যদি এখানে মাইনাস থাকে তাহলে -7 লিখবে, যদি এখানে 0 থাকে 0 একটা ভুক্তি হতে পারে তো 0 লিখবে। এখন A21 এটি বলতে A21 না, A21 বলতে বুঝি সেই ভুক্তি যেটি 2 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে, তাহলে এখানে লিখবে 2। A22 এই কথাটির অর্থ হলো যে সেই ভুক্তি এই ম্যাট্রিক্সের যা 2 নম্বর রো এবং 2 নম্বর কলামে আছে। ওকে, এখন যদি ম্যাট্রিক্সটির নাম আমার বড় হাতের B থাকতো তাহলে আমি এখানে ছোট হাতের B11, ছোট হাতের B12, ছোট হাতের B21, ছোট হাতের B22 নাম দিতাম। যদি এটা ম্যাট্রিক্স D হয় সেই রকম ছোট হাতের D11 এইভাবে নাম দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যদি একটি 3x3 ম্যাট্রিক্স হয় অর্থাৎ 9টা ভুক্তি থাকে, যদি আমি এখানে লিখি A31 A13 এর দ্বারা বোঝায় যে A31 দ্বারা সেই ভুক্তি বোঝায় যেটি আমার 3 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে। A13 বলতে আমরা বুঝি সেই একটা ম্যাট্রিক্সের সেই ভুক্তি যেটি 1 নম্বর রো এবং 3 নম্বর কলামে আছে। যদি বলি আমি A33 তাহলে সেই ভুক্তি একটা ম্যাট্রিক্সের সেই ভুক্তি যে ভুক্তিটি 3 নম্বর রো এবং 3 নম্বর কলামে আছে, এটি তোমাদের বুঝতে হবে। এখন আমি এখানে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে 4টা ভুক্তি আছে এই 4টা ভুক্তির আমি প্রথমে অনুরাশি বের করতে চাই। তাহলে লেখো 3 এর অনুরাশি। তাহলে কোন একটা ভুক্তির অনুরাশি বলতে আমরা বুঝি সেই ভুক্তিটি যে রোতে থাকবে এবং যে কলামে থাকবে সেটি কেটে দেবে। আর 3 এর ভুক্তি হবে এটা কেটে দাও, এটা কেটে দিয়ে যে 8 থাকে সেই 8ই হবে তার অনুরাশি। আমি যদি 7 এর অনুরাশি বের করতে চাই তাহলে এই 7 যে রোতে থাকবে এবং যে কলামে থাকবে সেটি কাটার পরে যা থাকবে 2 আছে সেই 2ই হবে তার অনুরাশি। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমরা -2 লিখতাম, যদি এখানে 0 থাকতো তাহলে আমরা 0 লিখতাম। এখন আমি যদি 2 এর অনুরাশি বের করতে চাই তাহলে 2 এটা কাটা যাবে, রো কলাম কাটা, এই 7 হবে তার অনুরাশি। যদি 8 এর অনুরাশি বের করতে চাই তাহলে রো কাটো কলাম কাটো, এই 3 হবে তার অনুরাশি। এখন অনুরাশি আর সহগুণকের মধ্যে পার্থক্য কি এটি তোমাদের মনে রাখতে হবে। যে অনুরাশির বেলায় আমি বলি এগুলো হলো হৃদয়ের চিহ্ন। যে হৃদয়ের চিহ্ন যদি আমার প্লাস হয় প্লাসই বসবে, যদি মাইনাস হয় তাহলে প্লাসই বসে। বাট সহগুণকের বেলায় আমার যদি এই হৃদয়ের চিহ্ন প্লাস হয় তাহলে প্লাসই বসবে, যদি মাইনাস হলে মাইনাস বসবে। যেমন ধরো এখানে যদি আমি এই 3 এর অনুরাশি না লিখে লিখলাম 3 এর সহগুণক, সহগুণক, তাহলে তোমার বলতে হবে এখানে হৃদয়ের চিহ্ন কি প্লাস, তো এখানে আমি প্লাস এমনি চিহ্ন দেওয়া না দেওয়া মানে তো
প্লাস বোঝায় সেই প্লাস দিয়ে দিলাম 3 কাটা এটা কাটা 3 আর 7 রো কলাম কাটো 8 এই 8ই হবে। তাহলে এই ক্ষেত্রে 3 এর অনুরাশিও যা আমার 3 এর সহগুণকও তাই হচ্ছে। বাট আমি যখন 7 এর অনুরাশি বের করেছি তখন আমার 7 এর অনুরাশি ছিল কি 7 এর অনুরাশি সমান আমার কত হয়েছে 2। বাট যখন আমি 7 এর সহগুণক বের করতে যাব তখন আমার এখানে 7 এর কাছে প্রথম প্রশ্ন করতে হবে যে তোমার হৃদয়ের চিহ্ন কি, হৃদয়ের চিহ্ন কি মাইনাস, সেই মাইনাসটা দিয়ে দিতে হবে। এরপরে অনুরাশি যেভাবে বের করেছিলাম এটা কাটা রো কাটা কলাম কাটা যা থাকে সেটি তোমরা লিখে দেবে। তাহলে অনুরাশির বেলায় আমার যে চিহ্ন থাকে প্লাস হোক মাইনাস হোক সবসময় প্লাস, হৃদয়ের চিহ্ন প্লাস লিখতে হয়। বাট কোন একটা ভুক্তির যদি আমি সহগুণক বের করতে চাই তাহলে যথাযথ চিহ্ন, যথাযথ কথাটার অর্থ, যথাযথ এই কথাটির অর্থ হলো প্লাস হলে প্লাস লিখতে হবে, মাইনাস হলে মাইনাস লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এখানে চোখে দেখা মাইনাস থাকতো তাহলে এই চোখে দেখা মাইনাস আর যে মাইনাস চোখে দেখা হৃদয়ের মাইনাস, এই মাইনাস আর ব্র্যাকেটে যখন মাইনাস চলে যেত সমান প্লাস হয়ে যেত। এভাবে আমরা এই অনুরাশি এবং সহগুণক আমরা বের করব। এখন আমি তোমাদের আলোচনা করতে চাই যে একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট যদি থাকে বা ম্যাট্রিক্সের 3টা রো 3টা কলাম থাকে সেখানে 9টি ভুক্তি থাকে, তার অনুরাশি এবং সহগুণক আমরা কিভাবে বের করব সেটা আলোচনা করব। তার আগে আমি সংক্ষেপে বলে দিই যে এই চিহ্নগুলো কেন এখানে প্লাস হয়, কেন এখানে মাইনাস হয়, এখানে কেন প্লাস হয়, এখানে কেন মাইনাস হয়, এখানে মাইনাস হয়। এর কারণ হলো তোমাদের আমি বলেছি যে ধরো এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা যদি আমার 3টা রো 3টা কলাম হয় মাত্রা বা অর্ডার বা ক্রম, তখন তার আমরা নাম দেই কি A11 A12 A13, এটার নাম দেই A21 A22 A23 A31 A32 A33। তাহলে তোমাদের মনে রাখতে হবে A11 এটা হলো R এর মান, এটা হলো C এর মান, আর C কলাম মনে রাখবে। এটা R এর মান, এটা C এর মান, এটা R এর মান, এটা C এর মান। প্রথমে আর শেষে C, আর C কলাম হিসেবে মনে রাখবে। চিহ্নের জন্য ফর্মুলা -1 সূত্র m + n এটা মনে রাখবে। বা অনেকে r + c লেখে, r + c এভাবে তোমরা বলতে পারো r + c। অর্থাৎ এখানে আমার r মানে রো আর c মানে কলাম, অর্থাৎ কয় নম্বর এটা আমি এখানে A11, তাই তুমি এখানে বসাও -1। আমার এখানে r এর মান বা m এর মান কত, m সংখ্যক রো আছে আর n সংখ্যক কলাম আছে, এটা মনে রাখবে। আমি এটা বুঝাচ্ছি যে m সংখ্যক রো আর n সংখ্যক কলাম। এখানে এটা হলো m এর মান, এটা n এর মান। তাহলে বসাও 1 + 1 সমান -1 2 ইকুয়াল টু এটা +1, অর্থাৎ এই জন্য আমরা এখানে প্লাস লিখি বা এখানে আমরা প্লাস লিখি। এখানে মাইনাস বা এখানে মাইনাস কেন হয়, এটা হলো 2 নম্বর প্রতিশত। তাহলে দেখো -1 m এর মান কত 1 আর n এর মান হলো 2, তাহলে -1 টু দি পাওয়ার 3 এই -1 ওই চিহ্নটা লিখবে, 1টা লেখা লাগে না, এই যে এই মাইনাস। এখানে আমার কেন মাইনাস হয়েছে, এটা পজিশন কি A21 m এর মান হলো 2 আর n এর মান হলো 1, তাহলে -1 টু দি পাওয়ার 2 + 1 3 এই ছিল মাইনাস। এখানে কেন প্লাস হয়েছে 3 m এর মান 3 n এর মান 3, -1 টু দি পাওয়ার 3 + 3 তাহলে -1 টু দি পাওয়ার 6 -1 টু দি পাওয়ার 6 হলে +1 হয়, সেজন্য এখানে প্লাস বসে। এটা সেরকম আমরা এই চিহ্নগুলো করে থাকি। এখন একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের অর্থাৎ 3টা রো 3টা কলাম থাকলে সেই নির্ণায়কের মান কিভাবে বের করা হয় সেটা আমি আলোচনা করছি। যেমন ধরো আমি A1 A2 A3 B1
B2 B3 C1 C2 C3 এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি অনেক কথাই এর আগে অনেকগুলো ভিডিও বের করেছি এটি আমার 36 নম্বর ভিডিও উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে ইতিপূর্বে আমি 35টি ভিডিও তৈরি করেছি যেটি মাহি এডুকেয়ার হেল্পলাইনে অধ্যায় ভিত্তিক এই ভিডিওগুলো কম্পিউটারাইজড করে আমি ক্লাস নিয়েছি এবং কম্পোজ করে অঙ্কগুলো তোমাদের বুঝিয়েছি এখন যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স কোন সিম্বলকে কোন প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না এখানে আমি a11 a12 a13 এভাবেও আমরা নাম দিতে পারি কিন্তু আমি নাম দিয়েছি a1 a2 a3 এখানেও কিন্তু 9টা লোক আছে 9টা ভুক্তি আছে তুমি এটার নাম abc এটা pqr এটা lmn দিতে পারো সুতরাং আমার এখানে a11 a21 ওভাবে দিলে চলে আমি abc দিয়ে a1 a2 এইভাবে নাম দিয়েছি এর কোনো ব্যাপার না এখন এটা একটি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ের নির্ণায়ক এই তৃতীয় পর্যায়ের নির্ণায়কেরই আমি এগুলো হলো এর হৃদয়ের চিহ্ন কেন হয় কিভাবে সেটা আমি দেখিয়েছি এর মান কিভাবে বের করবে আমি যখন অঙ্ক করতে যাব তখন আমার এখানে ধরো 3 থাকলো এখানে 7 এখানে 0 এখানে 1 এখানে আবার 1 এখানে 2 এখানে 7 এখানে 15 এখানে 3 এরকম থাকবে প্রথমটি আগে কমন নেবে এইটি কমন নিলে এটি যে রোতে থাকে এবং যে কলামে থাকে এটা কেটে দিয়ে এই যে একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হলো সেই ডিটারমিনেন্টটা এখানে তোমরা লিখে দিতে পারো আমি না লিখে সরাসরি আমি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হলে আমরা এটা গুণ এটা বিয়োগ এটা গুণ এটা করতে পারি তাহলে আমি লাইন লিখলাম না সরাসরি গুণ করে দিই b2 b3 আর b এটা b3 b2 c3 minus b3 b2 আর যদি এখানে থাকে 3 এখানে থাকে 7 3 7 21 লাগবে 3 গুণ 7 এরকম প্রমাণ আমরা সেটা এরপরে চিহ্ন এখান থেকে নিতে হয় এখান থেকে চিহ্ন নিলাম এটি মাইনাস b1 কমন নেবে যদি এখানে একটা মাইনাস থাকতো তাহলে এই মাইনাস আর এটা হলো হৃদয়ের মাইনাস প্লাস হয়ে যেত তাহলে b1 যখন কমন নেবে তখন এই ভুক্তিটি যে রোতে থাকবে এবং যে কলামে থাকবে সেটি কেটে দেবা তাহলে এটা কাটো এটা কেটে দাও এটা কেটে দাও তাহলে থাকে কি এই a2 a3 c2 c3 অর্থাৎ a2 c2 a3 c3 এই চারটা ভুক্তি মিলে একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হলো সেই ডিটারমিনেন্টের বা নির্ণায়কের মান বের করবা এটা কোন এটা মাইনাস a3 c2 ফর্মুলার প্লাস এই যে এখানে c1 আছে c1 যদি এখানে c1 না থেকে 7 থাকে তাহলে 7 লিখবে আর এই চিহ্ন কোথায় পেয়েছি প্লাস এখান থেকে আসে এই c1 টা যখন কমন নেবে তখন এটা কেটে দেবে আর এটা কেটে দেবে তাহলে আমার থাকে কি a2 b2 a3 b3 এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আর এটাকে গুণ করে মান বের করা a2 b3 minus a3 b2 এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে পদ্ধতি এই পদ্ধতিটাকে বলা হয় মেথড অফ এক্সপানশন বিস্তার পদ্ধতি কিন্তু এখানে একটি কথা বিশেষভাবে স্মর্তব্য যে আমি যখন 1.2 প্রশ্নের অঙ্ক করব তখন কিন্তু আমরা এই বিস্তার পদ্ধতি করব না আমরা সরাসরি বিস্তার পদ্ধতি করব না তখন রো কলাম যোগ করে বিয়োগ করে আমরা পরপর দুইটা ভুক্তি আমরা জিরো করে নেব সেটা আমি যখন 1.2 এর ক্লাসটা নেই সেখানে পড়ব তো এই যে পদ্ধতি এই পদ্ধতিটাকে বলা হয় মেথড অফ এক্সপানশন বাংলায় বলে বিস্তার পদ্ধতি এবং একটি কথা এখানে বিশেষভাবে স্মর্তব্য যে এই যে সিস্টেমে করলাম এই সিস্টেমটা হলো রো সিস্টেম বিস্তার পদ্ধতি রো সিস্টেম এই অঙ্কটি কোন ম্যাথমেটিশিয়ান যদি কলাম সিস্টেমে করে তাও ফুল মার্কস পাবে আগে এটি কমন নেবে এটা কাটা আপনার এটি কমন নেবে মাইনাস a2 এটা কাটা আবার এটা কমন নেবে প্লাস এটা তারপর এটা কেটে যা হবে একই রেজাল্ট আসে সেই পদ্ধতিটাকে বলা হয় মেথড অফ এক্সপেনশনারি কলাম সিস্টেম তাহলে একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের মান আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি পদ্ধতিটার নাম হলো বিস্তার পদ্ধতি একটা রো সিস্টেম একটি কলাম সিস্টেম এখন আমি আরেকটি জিনিস আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে ম্যাট্রিক্সের কখনো মান নির্ণয় করা যায় না
ম্যাট্রিক্সের রো আর কলাম সমানও হতে পারে, অসমান হতে পারে, বাট নির্ণায়কের সময় রো আর কলাম অবশ্যই সমান হতে হয় এবং নির্ণায়কের বা ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়। আমি একটি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করা হয়, আমি একটি 2x2 ম্যাট্রিক্সের মানে দুইটা রো দুইটা কলাম এই জাতীয় একটি অঙ্ক আমি করে দিচ্ছি, আর বাকি অঙ্কগুলো আমি ভিডিওতে কম্পিউটারাইজড করেছি, সেগুলো তোমাদের বুঝিয়ে দেব। আর ক্রেমার্স রুল বা নির্ণায়কের সাহায্যে সমীকরণ জোটের কিভাবে সমাধান করা যায়, ক্রেমার্স রুলটা কি সেটি দেখিয়ে আমি তোমাদের ভিডিওতে যে অঙ্কগুলো করেছি কম্পিউটারাইজড সেগুলো বুঝিয়ে দেব। যেমন ধরো আমি একটি অঙ্ক দিলাম যে 1 2 3 4 একটি বর্গ ম্যাট্রিক্স বলছে এই ম্যাট্রিক্সটি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা প্রশ্ন প্রতি বছর ঢাকা বোর্ড সহ বাংলাদেশের মাদ্রাসা বোর্ড সহ যে 11টা 12টা বোর্ড আছে এবং যতগুলো কলেজ আছে প্রত্যেকটি কলেজেই দেখবে এই প্রথম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন থাকে, এই ইনভার্স ম্যাট্রিক্সটা থাকে। একটি ম্যাট্রিক্স দেয়া থাকে, তার ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। ম্যাট্রিক্সটির নাম যেহেতু দেওয়া নাই তাই তোমাদের লিখে নিতে হবে, ধরি বা মনে করি A সমান। আর যদি ম্যাট্রিক্সটির নাম A দেওয়া থাকতো তাহলে আমরা এখানে লিখতাম দেয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগে টেস্ট করে নিতে হবে যে এই ম্যাট্রিক্সটা যদি অব্যতিক্রমী হয়, নন সিঙ্গুলার হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। আর যদি এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় অর্থাৎ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু সেই ম্যাট্রিক্সের কোনোদিন ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। তাহলে প্রথমেই কাজ হলো এটিকে আমরা এর নির্ণায়কে পরিণত করলাম। ডেট মানে ডিটারমিনেন্ট A সমান, হ্যাঁ এখানে অনেক স্যার ব্র্যাকেট দিয়ে দেয়, ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে। ডেট A মানে A একটা ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট আবার এইভাবে লেখে 1 3 2 4। আগে এই নির্ণায়কের মান আমি বের করি, তাহলে কি হবে 1 4 3 2 4 বিয়োগ 6 সমান -2 নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না, সুতরাং আমার অতএব বলা যাবে A ইনভার্স বিদ্যমান, অর্থাৎ কি, অর্থাৎ এক্সিস্ট করে, অর্থাৎ A ইনভার্স নির্ণয় করা যায়। বা তোমরা লিখতে পারো A ইনভার্স নির্ণয়যোগ্য, অথবা A ইনভার্স বিদ্যমান, বিদ্যমান মানে কি আছে, যাই লিখতে পারো A ইনভার্স বিদ্যমান। আর এখানে একটি বিশেষভাবে উল্লেখ্য কথা যে A ইনভার্স সমান কিন্তু এটা বীজগণিতিক আমার রাশি না যে ax ইনভার্স ধরুন 1/x লেখা যায়, x ইনভার্স মানে 1/x স্কয়ার লেখা যায়, কিন্তু a ইনভার্স মানে কিন্তু 1/a কখনো লেখা যাবে না। a একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স ম্যাট্রিক্সে আমরা a টু দি পাওয়ার -1 মানে a ইনভার্স দ্বারা ডিনোট করি। ওকে, এখন এই ধাপের পরে কাজ হলো আমরা এই যে a একটা ম্যাট্রিক্স, এখানে 4টি ভুক্তি আছে, এই 4টি ভুক্তি তোমাদের সহগুণক বের করে নিতে হবে। এখন লেখো, এখন তোমরা নিচে নিচে লিখবে এখন সহগুণক নির্ণয় করি। আমি কিছুক্ষণ আগে এরকম একটি সহগুণক বা অনুরাশি কিভাবে বের করা হয় সেখানে আমি লিখেছিলাম যে A যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার ভুক্তিগুলির নাম দিতে হয় ছোট হাতের A11, ছোট হাতের A12, ছোট হাতের A21, ছোট হাতের A22। এখন আমি যদি লিখি 1 এর সহগুণক তাহলে কি হবে, এটা কাটা 4। কিন্তু এখন আর ওই বাংলায় এভাবে লিখতে যাব না 1 এর সহগুণক, তাহলে 1 এই ভুক্তিটার একটা ভুক্তি, এর নাম দিয়েছিলাম কি ছোট হাতের A11। যদি আমি বড় হাতের A11 লিখি, এই যে বড় হাতের A11 লিখি, তাহলে বোঝা যাবে যে এই 1 এর সহগুণক, অর্থাৎ যে ভুক্তিটি 1 নম্বর রোতে আছে এবং 1 নম্বর কলামে আছে তার সহগুণক। এখানে আর ওই 1 এর সহগুণক, 2 এর সহগুণক, 3 এর সহগুণক এভাবে লেখার দরকার নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, ছোট হাতের A11 আর বড় হাতের A1 এর মধ্যে পার্থক্য হলো
যেমন একজন শিক্ষার্থীর নাম হলো করিম আর তার পকেটে 29 টাকা আছে। তাহলে করিম একজন শিক্ষার্থীর নাম আর তার পকেটে 29 টাকা আছে, এ কিন্তু এক কথা না। তাহলে A1 হলো একটা ভুক্তির নাম, তাকে আমি ডিনোট করেছি ছোট হাতের A11 দ্বারা, অর্থাৎ সে 1 নম্বর রোতে আছে এবং 1 নম্বর কলামে আছে। বাট তার পকেটে কয় টাকা আছে অর্থাৎ তার সহগুণক কত, তখন সেটিকে ডিনোট করি আমরা বড় হাতের A11 দ্বারা। আমি যদি এই ভুক্তিটির নাম দেই A12 অর্থাৎ 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে এর যে সহগুণক সেটিকে আমি নাম দেব বড় হাতের A12। তাহলে এটা হলো ভুক্তির নাম আর এটা হলো সেই ভুক্তিটার সহগুণকের মান কত। তাহলে এখানে আমার সহগুণক হবে 4, A12 অর্থাৎ 2 এবং 2 এর আমি বলেছিলাম তোমাদের এর হৃদয়ের চিহ্ন জেনে নিতে হবে। হৃদয়ের চিহ্ন, এর হৃদয়ের চিহ্ন কিন্তু মাইনাস, অর্থাৎ তাহলে 2 এর হৃদয়ের চিহ্ন যেহেতু মাইনাস, হৃদয় দেখা যায় না, সেই মাইনাসটা আগে লিখে নেবে, তারপরে এটা কাটা এই যে 3। এরপরে দেখো A21, A21 দ্বারা বুঝি সেই ভুক্তি যে ভুক্তিটি 2 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে তার সহগুণক। আর যদি আমি ছোট হাতের A21 লিখি তাহলে বোঝায় সেই ভুক্তিটি যে ভুক্তিটি 2 নম্বর রো এবং 1 নম্বর কলামে আছে। তাহলে ছোট হাতের A22 বা A21 আর বড় হাতের A21 এর ভিতরে এটাই পার্থক্য। এটি হলো সহগ বোঝায়, সহগুণক বোঝায়, কো-ফ্যাক্টর। আর আমি যে সহগ উচ্চারণ করে ফেলেছি, এই সহগ ইংরেজি হলো কোএফিসিয়েন্ট, অর্থাৎ যেমন 4x, x এর সহগ হলো 4, এটি আমার এখন চাই প্রশ্নলাই দরকার হবে। 4x স্কয়ার, x স্কয়ারের সহগ হলো 4। সহগ আর সহগুণক কখনো এক কথা না। কো-ফ্যাক্টর এর বাংলা নাম হলো সহগুণক আর কোএফিসিয়েন্ট এর বাংলা নাম হলো সহগ। সাথীকে সহগ বলা হয়, অর্থাৎ কোন একটা জিনিসের সাথে যা থাকে সেটিকেই আমরা সহগ বলি। তাহলে এখন A21, এখন 3 এর কাছে প্রশ্ন করতে হবে 3, তোমার হৃদয়ের চিহ্ন কি? মাইনাস। তাহলে সেই মাইনাসটা এখানে আগে লিখে দিতে হবে। তার আগে নিয়ম এটা কাটা 2। A22 এই কথাটির অর্থ হলো 4, 2 নম্বর রো 2 নম্বর কলাম, এর সহগুণক। এর হৃদয়ের চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, এটা কাটা 1। এরপরে আমাদের দরকার হবে যে ধাপে ধাপে আমি যেভাবে বলছি এইভাবে তোমরা ধাপে ধাপে করবে। আমি এই অঙ্কগুলোই বেশ কিছু অঙ্ক কম্পিউটারাইজড করেছি, সেইগুলো দেখলে ভিডিও থেকে দেখে নেবে তোমরা, আমি পরে বোঝাবো। এখন বের করতে হবে অতএব অ্যাডজয়েন্ট এ, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স আগে যা ছিল সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এই এডিজে, অ্যাডজয়েন্ট তার সংক্ষেপে এডিজে লিখবে। এটা ছোট হাতে দিলেও চলে, বড় হাতে লিখলেও চলে, ছোট হাতে লেখা উত্তম। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো আমার এই যে সহগুণকগুলো পেলাম, এই সেই সহগুণকগুলো রেসপেক্টিভলি তোমরা লিখবে। লেখার পরে যে ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর হলো বিম্ব ম্যাট্রিক্স, তারপরে হলো রূপান্তরিত ম্যাট্রিক্স, এক কথা। বিম্ব, ট্রান্সপোজ আর হলো রূপান্তরিত, এক কথা। তাহলে এই রূপান্তরিত ম্যাট্রিক্স আমাদের কি, যারা রোতে ছিল তাতে কলামে পরিণত করবে, যারা ফার্স্ট রোকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম। এই যে জিনিসটা, যে ম্যাট্রিক্সটা পেলাম, এখানে টি ছোট হাতে লিখলেও চলে, বড় হাতে লিখলেও চলে, প্রাইম দিলেও চলে। এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের এখন এই যে আমার এ ইনভার্স বের করতে বলছে, এখন সুন্দর করে তোমরা লিখবে অতএব এ ইনভার্স সমান 1 বাই এ ম্যাট্রিক্সের যে নির্ণায়ক তার মান ইনটু এডিজে, অ্যাডজয়েন্ট এ। এই অ্যাডজয়েন্ট এ কথাটা পাশে লিখলেও চলে, উপরে লিখলেও চলে। তাহলে আমরা শিখলাম যে কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এখন 1 বাই ম্যাট্রিক্সের মান কত হয়েছিল? -2। তো সেই -2টা আমি নিচে রাখবো। আর অ্যাডজয়েন্ট এ, এই যে অ্যাডজয়েন্ট এ কত? 4
-3 -2 1। তোমরা যদি এইভাবে রেখে দাও তাও ফুল মার্কস পাবে, কিন্তু আধুনিক ম্যাথমেটিশিয়ানরা এটা গুণ করে দেয়। গুণ করলে কি হয়, 4 এটা কাটলে -2, এটা +1, এটা হলো 3/2, এটা হলো -1/2। আমি আবার বলছি, এই পর্যন্ত যদি রেখে দাও তাহলে তোমরা ফুল মার্কস পাবে। এটুকু আমি করলাম কি, যে কোনো একটা ম্যাট্রিক্সের সে সেকেন্ড অর্ডার হোক, সেকেন্ড অর্ডার মানে দুইটা রো দুইটা কলাম হোক, তিনটা রো তিনটা কলাম হোক, বা যাই হোক, আবার তিনটা রো দুইটা কলাম যাই হোক, এখানে আমাদের কি করতে হবে, আগে যাই থাকে 2 থাক 5 থাক -1/2 থাক, সেটা দিয়ে এর গুণ প্রত্যেকটারে ভুক্তিরে গুণ করতে হয়। এটা গুণ করলে প্লাসে মাসে মাইনাস, 4 আর 2 কাটাকাটি করলে এই যে 2 আর 4 কাটা করলে -2 হয়ে গেল। আর এটা মাইনাস মাইনাস প্লাস 2 কাটলে 1, এটা মাইনাস মাইনাস প্লাস এর নিচে একটা 1 আছে 3/2, আর এটা কাটলে মাইনাস হবে। এটা হবে উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করলাম এতক্ষণ আমি 2/2 মানে দুইটা রো দুইটা কলাম এই জাতীয় অঙ্ক করলাম, চারটা ভুক্তি সম্বলিত। যদি তিনটা রো তিনটা কলাম থাকে, সেই একই ভাবে আমরা এই ওয়ার্কিং রুলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব, অর্থাৎ তিনটা রো তিনটা কলাম, অর্থাৎ 9টি ভুক্তিওয়ালা ম্যাট্রিক্স আমি বলি। এখন কোন একটা ম্যাট্রিক্স তার ইনভার্স ম্যাট্রিক্স উত্তরটা যথাযথ হলো কিনা এটা যদি জানতে চাও, তাহলে সেই ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করবে। গুণ করে যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে মনে করবে যে আমার অঙ্কটা হয়েছে। আমি আবার বলছি, কোন একটা ম্যাট্রিক্স নিয়ে যদি সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পরে যদি আই পাওয়া যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তোমরা জানো আমি আগে তোমাদের শিখিয়েছি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স রে আমরা কি দ্বারা ডিনোট করি, আইডেন্টিটি ম্যাট্রিক্স রে বা অবজেক্ট ম্যাট্রিক্স কে বা ইউনিট ম্যাট্রিক্স কে বা একক ম্যাট্রিক্স রে আমরা আই দ্বারা ডিনোট করি। অর্থাৎ প্রধান কোণ যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণ বরাবর ভুক্তিগুলো 1, অবশিষ্ট ভুক্তিগুলো 0, সেটিকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স রে আমরা আই দ্বারা ডিনোট করি। যেমন এখানে ধরো আই 1 0 0 1, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার যদি এমন থাকে 1 0 0 0 1 0 0 0 1, এটিকেও আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। তো এখানে দুইটা রো দুইটা কলামে দুইটা 1, সেজন্য 2 লিখি। এখানে তিনটা রো তিনটা কলাম তিনটা 1, সেজন্য অনেক সময় আইডেন্টিটি লিখি। তাহলে আমি যে ম্যাট্রিক্সটি করলাম, এই ম্যাট্রিক্সটি যে ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম, এই ইনভার্স ম্যাট্রিক্সটা হয়েছে কিনা যদি যাচাই করতে চাও, তাহলে আদি ম্যাট্রিক্স হলো A এবং তার ইনভার্স ম্যাট্রিক্স আমি বের করলাম, তখন এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স আর এই ইনভার্স ম্যাট্রিক্স গুণ করবে। গুণ তো আমি গত ক্লাসে শিখিয়েছি, আমার প্রথম ভিডিওতে আছে। গুণ করার পরে যদি আই পাওয়া যায়, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে মনে করে তোমার অঙ্ক হয়েছে। আর এখানে আমরা আইও দিতে পারি। আইগুলো আমি লিখি কি জন্য, যেহেতু আমার এখানে আদি ম্যাট্রিক্সটা দুইটা রো দুইটা কলাম, তাহলে আমার যে আই হবে সেখানে হবে 1 0 0 1, সেটা আই লিখতে পারো। আবার আই একটু ভুল না, সেই জন্য অনেক সময় চাই যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তার A ইনভার্স নির্ণয় করো এবং প্রমাণ করো যে A ইনভার্স সমান I2 বা I3। তিনটা রো তিনটা কলাম থাকলে আমার I3 হবে, এই কথা। এখন আমি আলোচনা করব ক্রেমার্স রুল। এই ক্রেমার্স রুল আমি অতি সংক্ষেপে বলে আমি ভিডিওতে এই 1.2 1.3 এবং 1.4 আমি আবার বলছি 1.3 এবং 1.4 এর বেশ কিছু অঙ্ক বিভিন্ন বই থেকে আমি কম্পিউটারাইজড ভাবে কম্পোজ করে তোমাদের করেছি। সেগুলো আমি তোমাদের আমার ল্যাপটপের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো, সেটা ভিডিও হবে, সেই ভিডিও থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। এখন নির্ণায়কের সাহায্যে সমাধান বা ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান, এই জিনিসটা আমি একটু দেখিয়ে অঙ্ক শুরু করে দেব। এই অঙ্কগুলো তোমরা যখন 9 10 নবম দশম শ্রেণীতে বা ক্লাস 8 এও শিখে আসছে, এগুলোকে বলা হয়, এখানে এগুলো দেয়া আছে সহজ সমীকরণ। অর্থাৎ x হচ্ছে ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, x আর y এর মান বের করতে বলছে, সমাধান করতে বলছে। এই সমাধানগুলো তোমরা 9 10 বা ক্লাস 8 এ প্রতিস্থাপন পদ্ধতি,
অপনয়ন পদ্ধতি, তারপরে হলো বজ্রগুণন পদ্ধতি। এই তিনটি পদ্ধতিতে তোমরা ক্লাস 8, 9 এবং 10 নবম দশম শ্রেণীতে শিখে এসেছো। এখানে আমি সেই প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি বা আরেকটি পদ্ধতি আছে বজ্রগুণন পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, সেভাবে করব না। এটি বলে দেয় যে ক্রেমারের সূত্রের সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে সমাধান করো। ক্রেমার একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, উনি এই সূত্রটি তৈরি করেছেন বিধায় এই সূত্রটিকে বলা হয় তার নাম অনুসারে ক্রেমারস রুল। তাই ক্রেমারস রুল করার সময় তোমরা লিখবে যে এখানে x এর সহগ নিয়ে y সহগ নিয়ে যে নির্ণায়ক, সেই নির্ণায়কের নাম দিবে, ধরি লেখলেও চলে, এখানে লেখলেও চলে, এখানে d নাম দেবে। d হলো ডিটারমিন্যান্ট। আমি আবার বলি, কিছুক্ষণ আগে আমি সহগ কথাটা উচ্চারণ করেছিলাম। সহগের ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট, সাথীকে সহগ বলা হয়। তাহলে x এর সহগ কত? 2। এখানে x এর সহগ কত? 9 মানে 1। এখানে y এর সহগ কত? 3। এখানে y এর সহগ কত? -1। তাহলে এই যে একটা ডিটারমিন্যান্ট হলো, এই ডিটারমিন্যান্টের নাম দেবে হলো d, এবং এটা একটি সেকেন্ড অর্ডার ডিটারমিন্যান্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার তিনটা সমীকরণ হতো, তাহলে x y z থাকতো, x y z x y z থাকতো, তখন আমার তিনটা রো তিনটা কলাম হতো। এখানে আমার যেহেতু x y দুইটা ভেরিয়েবল, x আর y মান বের করতে বলছে, যে তিনটা সমীকরণ হতো সহজ সমীকরণ, তাহলে x y z এর মান বের করতাম। তখন যে নির্ণায়ক হতো, সেই নির্ণায়কটা হলো থার্ড অর্ডার, অর্থাৎ তিনটি রো তিনটি কলাম। বাট এখানে আমার দুইটা সমীকরণ, সহজ সমীকরণ দুইটি, সুতরাং x আর y, সেজন্য আমার এখানে সেকেন্ড অর্ডার ডিটারমিন্যান্ট হলো। আমি অঙ্কের মাধ্যমে ক্রেমারস রুলটা শিখিয়ে দিচ্ছি তোমাদের। এখন এর মান কিভাবে বের করবে? 2 * -1 ফর্মুলার মাইনাস ইনটু 1 ইনটু 3, তাহলে -2 -5 -3 সমান -5। এটি হবে হলো d এর মান। এখন এরপর তোমরা ধাপে ধাপে লিখবে dx। dx হলো সেই নির্ণায়ক যেখানে আমার x এর সহগগুলো থাকবে না। ধরো আমি যে 2 আর 1 রে আমি আমার এই রুম থেকে বের করে দেই, তাহলে এখানে সিট খালি হয়ে গেল না? এখানে বসবে কারা? সমান সমান চিহ্নের এই পাশে যারা থাকবে তাদের এখানে বসাইতে হয়। অর্থাৎ দেখো, ফুটবল খেলার সময় যদি কোনো প্লেয়ার আহত হয়ে যায়, পিঠে বা পায়ে বা চোখে বা হাতে আঘাত পেয়ে, তাহলে প্যাভিলিয়নে এক্সট্রা প্লেয়ার থাকে না, সে রেডি থাকে। তারপরে এরকম হাত উঁচু করে প্লে কার্ড দেখা যায় 18 নম্বর প্লেয়ার নামতেছে, ও বেরো যাচ্ছে। এখানে সেরকম এই সমান সমান চিহ্নের এই পাশে যারা থাকে তাদের আমি নির্দিষ্টভাবে করে বলি, এটাকে বলা হয় এক্সট্রা প্লেয়ার। অর্থাৎ যে কনস্ট্যান্ট টার্মটা এই পাশে থাকলেও তোমরা সবসময় ওই পাশে নিয়ে যাবা, এটা হলো নিয়ম। কিন্তু যখন বজ্রগুণন পদ্ধতিতে করেছো ক্রস মাল্টিপ্লিকেশন, তখন কিন্তু x y এবং কনস্ট্যান্ট সব এই পাশে রাখতে হয়, ওই পাশে 0 বানাইতে হয়। বাট এই ক্রেমারস রুলের সময় x y গুলো বা x y z গুলো বামে, আর যে কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, সেটি ডানে লিখতে হয়। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, what is constant? How many kinds of constant there are? Constant is a quantity which does not change its value. যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা ধ্রুবক সংখ্যা বলি। There are two kinds of constant. দুই ধরনের ধ্রুবক আছে। একটি হলো ইচ্ছামূলক ধ্রুবক বা arbitrary constant বা ভেরিং কনস্ট্যান্ট বা অবাধ ধ্রুবক বা অনির্ধারিত ধ্রুবক। এই পাঁচটারে একটা বলবা। আর সেকেন্ড কাইন্ড হলো অ্যাবসলিউট কনস্ট্যান্ট বা পরম ধ্রুবক, যেমন পাই। পাই বাংলাদেশেও যায়, আমেরিকায় যায়, ইন্ডিয়াতে যায়, মঙ্গল গ্রহেও যায়। কোনদিন পাই চেঞ্জ হয় না, সুতরাং এই পাইকে বলা হয়, ই কে বলা হয় পরম ধ্রুবক। বাট এবিসি প্রথম যে 13টা ইংরেজি 26টি অক্ষরের মধ্যে প্রথম 13টাকে আমরা ভেরিং কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক বলি। আর শেষের যে 13টা এক্স ওয়াই জেড ইউ ভি ডব্লিউ টি, এগুলোকে বলা হয় ভেরিয়েবল বা চলক। There are two kinds of variable, একটি হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই জিনিসগুলো যখন আমি এর পরবর্তীতে ফাংশন, অষ্টম অধ্যায়ে ফাংশন কাকে বলে, ডোমেইন রেঞ্জ কি, সেখানে আমার এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ স্বাধীন চলক, অধীন চলক। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে স্বাধীন চলক, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে অধীন চলক, এগুলো দরকার হবে। তাহলে dx, তাহলে এখানে কি হবে? এদের বাদ দিলে সমান সমান চিহ্নের পাশে যা থাকে সেটি লিখে দেবে 3 - 1। তাহলে এটা কত হবে?
4 ইন্টু মাইনাস 1 মাইনাস 7 ইন্টু 3 মাইনাস 4 মাইনাস 21 সমান মাইনাস 25, এটা হলো dx। এরপরে তোমরা লিখবে dy, আমি এখানে লিখলাম এটা dy। তাহলে dy দ্বারা আমরা বুঝি সেই নির্ণায়ক যেখানে y সহগুলো থাকবে না, এদের সিট খালি হয়ে গেল, এদের টিসি দিয়ে দাও, বাদ দিয়ে দাও, তখন এই সমান সমান চিহ্নের ওই পাশে যে প্যাভিলিয়নে বলি যে এই পাশে যে এক্সট্রা প্লেয়ার সেটি বসিয়ে দেবে। তাহলে 2 1 4 7 এবং এটির এখন আমরা মান বের করব। 2 ইনটু 7 মাইনাস 1 ইনটু 4, তাহলে কত হয়? 7 × 14 বিয়োগ 4 সমান 10। হ্যাঁ, ওকে, তাহলে এখানে 2 1 ঠিক থাকলো, 4 7 7 × 14 বিয়োগ 10 10। এখন লেখো অতএব x সমান dx বাই d, এই যে x সমান dx বাই d,